সকাল ৯টা। শুভ্রা আনমনে কলেজের পথে হাঁটছে, কিন্তু তার শরীরটা কেবল রাস্তায়। মন পড়ে আছে অন্য কোথাও। চারপাশের ব্যস্ততা, গাড়ির হর্ন, কিছুই যেন তার কানে পৌঁছাচ্ছে না। এমন সময় একটা কালো রঙের প্রাইভেট কার তীব্র গতিতে শুভ্রার একদম গা ঘেঁষে চলে যাচ্ছিল। ঠিক তখনই কারোর একটা শক্ত হাতের টানে সে ছিটকে রাস্তার পাশে এসে পড়ল। অল্পের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল শুভ্রা। বুকটা ধক করে উঠল তার। চমকে তাকিয়ে দেখলো সামনে ঈশান দাঁড়িয়ে আছে। ঈশানের চোখে মুখে তখন আগ্নেয়গিরির মতো রাগ। সে দাঁতে দাঁত চেপে বলে উঠলো, কানা নাকি তুমি? চোখে দেখতে পাও না? আর এক সেকেন্ড দেরি হলে কি হতো সেটা একবার ভেবে দেখেছো? শুভ্রা কোনো পাল্টা জবাব দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো। তার ভেতরটা এতটাই বেশি আছে যে ঝগড়া করার মতো শক্তিটুকুও নেই। শুভ্রার এমন বিমর্ষ চেহারা দেখে ঈশানের রাগী মুখটা মুহূর্তেই নরম হয়ে এলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে শুভ্রা? তোমার কি খুব মন খারাপ? শুভ্রা মাথা না তুলে খুব ধরা গলায় বলল, ভাইয়া আগে যখনই কোনো ডিলে যেত দিনে অন্তত একবার হলেও আমাকে ফোন দিত, কিন্তু এইবার একবারও ফোন দিল না। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু ফোনটা বন্ধ বলছে। দুদিন ধরে ভাইয়ার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। ঈশান বুঝতে পারলো শুভ্রার বুকের ভেতর কেমন ঝড় বয়ে যাচ্ছে। সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শান্ত স্বরে বলল, আরে এটা নিয়ে এত চিন্তা করো না, বস ডিলটা শেষ করেই চলে আসবে। আসলে বস এবার চাইছে কিছুটা সময় একা থাকতে, তাই কারোর সাথে যোগাযোগ করছে না। সব ঠিক হয়ে যাবে। শুভ্রা এবার ঈশানের দিকে ছলো ছলো চোখে তাকিয়ে বলল, চিন্তা না করে থাকি কিভাবে? একদিকে ভাইয়ার কোনো খবর নেই, অন্যদিকে রিদিরও কোনো খোঁজ পাচ্ছি না। মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে কেউ জানে না। যে যেখানেই রাখুক না কেন, আল্লাহ যেন ওকে অন্তত সহি সালামতে ভালো রাখে। ঈশান আর কথা বাড়ালো না। শুভ্রার দুশ্চিন্তা মাখা মুখটা দেখে তার নিজেরও খারাপ লাগছে, কিন্তু সত্যিটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সে নিজের বাইকটা এগিয়ে এনে আলতো স্বরে বলল, ওঠো, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসি। শুভ্রা আর দ্বিমত করলো না। যান্ত্রিক বাইকের পেছনে গিয়ে বসলো সে। কয়েক মিনিটের মধ্যে ঈশান শুভ্রার কলেজের গেটের সামনে বাইক থামালো। বাইক থেকে নামার পর শুভ্রার দিকে তাকিয়ে আশ্বস্ত করার ভঙ্গিতে ঈশান বলল, শোনো, একদম চিন্তা করো না, বস ঠিক আছে। আমি ক্লায়েন্টদের সাথে কথা বলে কনফার্ম হয়েছি, তাই প্লিজ রাস্তায় এভাবে আনমনে হেঁটো না। যে কোনো সময় বিপদ হতে পারে। আর সময় হলে রিদিও ঠিক ফিরে আসবে। এখন যাও, মন দিয়ে ক্লাস করো। বলে ঈশান বাইক স্টার্ট দিয়ে হুশ করে রাস্তা দিয়ে চলে গেল। কিন্তু কিছুটা পথ যেতে ঈশানের পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। ঈশান বাইক থামিয়ে তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে কিছু একটা শোনার সাথে সাথে ঈশানের চোখে মুখে পৈশাচিক আনন্দ আর বিজয়ী হাসি ফুটে উঠল। ফোনটা পকেটে রেখে সে বিড়বিড় করে নিজের মনেই বলল, বস আপনি সত্যিই অসাধারণ, মানতেই হবে। আপনার মাথায় বুদ্ধি আছে অনেক। বলেই সে পূর্ণ গতিতে বাইক চালিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। আসলে পর্দার আড়ালের কাহিনীটা হলো, শুভ্র যে এখন নির্ভাঙের ডেরায় বন্দী হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, সেটা ঈশান শুরু থেকেই জানে। কিন্তু বাড়ির লোক জানলে হুরুস থুরুস পড়ে যাবে বলে ঈশান কৌশলে শুভ্রর বাবা সোহান চৌধুরী আর সাহেরা চৌধুরীকে বুঝিয়ে রেখেছে যে শুভ্র একটা অত্যন্ত জরুরি ডিলে দেশের বাইরে গেছে। হাতে একদম সময় ছিল না বলে কাউকে জানিয়ে যেতে পারেনি। আর ডিল শেষে সে কিছুটা সময় একা থাকতে চায়, তাই যেন কেউ তাকে ফোন দিয়ে বিরক্ত না করে। লাল টকটকে বেনারসি শাড়ি, গায়ে ভারী গয়না আর চুলে তাজা গোলাপের সুগন্ধ, সব মিলিয়ে অপূর্ব এক রাজকন্যার মতো বউ সেজে বসে আছে রিদি। কিন্তু রিদির কাছে আজ এই দামি বেনারসিটাকে বিয়ের শাড়ি মনে হচ্ছে না। মনে হচ্ছে এক টুকরো সাদা কাফনের কাপড়, যা দিয়ে কিছুক্ষণ পরই তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। রিদির চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে। চোখের লোনা জলে কাজল লেপটে একাকার হয়ে গেছে। কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে শুধুমাত্র পাথরের মতো মাথা নিচু করে নিজের নিঃশব্দ হাহাকারগুলো ঝরিয়ে যাচ্ছে। কতটা যে ভালোবাসে সে শুভ্রকে, যাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছে, যার জন্য বউ সাজবে বলে কত রাত স্বপ্ন দেখেছে। আজ সেই শুভ্র নামক মানুষটাকে সে চিরতরে হারিয়ে ফেলছে। আজ তার এই সাজ, এই রূপ সবই অন্য কারো জন্য। হৃদের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রতিটা নিঃশ্বাস মনে হচ্ছে যেন কেউ বিষ ঢেলে দিচ্ছে। ইচ্ছে কর এখনই সব শেষ করে দিয়ে মরে যেতে। দিদি আর নিজেকে ধরে রাখতে পারলো না। হাতের মুঠোয় বেনারসির ঘোমটার কোনাটা খামচে ধরে ডুকরে কেঁদে উঠল সে। তার অস্পষ্ট আর্তনাদ যেন দেয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে আসছে। শুভ্র ভাই, আমার খুব কষ্ট হচ্ছে।
আমি আপনাকে যে কত ভালোবাসি তা যদি আপনি আজ একবার বুঝতেন। এই বিয়েটা হয়ে গেলে আমি হয়তো আর বাঁচতে পারবো না। আমি শেষ হয়ে যাব শুভ্র ভাই, মরে যাব আমি। বাইরে ড্রয়িং রুমে শেরওয়ানি পরে একদম বরবেশে বসে আছে নির্বাণ। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক বিজয়ী হাসি। আজ তার দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আজ সে তার প্রিয় মায়াবীকে চিরতরে নিজের করে নিতে যাচ্ছে। বিষয়টা যাতে সকাল সকাল মিটে যায় সেজন্য নির্ভয় আগে ব্যবস্থা করে রেখেছে। কাজী সাহেব, দুজন গার্ড আর নির্বাণের বোন নিহা রিদির রুমে ঢুকলো। রিদি তখনও মূর্তির মতো চুপচাপ বসে আছে। তাদের ভেতরে ঢোকার শব্দ শুনেও রিদি কোনো রিয়াকশন দেখালো না, যেন তার ভেতরে পান নেই। সে স্রেফ একটা সাজানো পুতুল। কাজী সাহেব রিদির সামনে বসে রেজিস্টার খাতাটা এগিয়ে দিলেন, তারপর একটা কলম তার চোখের সামনে ধরে খুব নিচু স্বরে বললেন, মা, এখানে একটা সই করো। কিন্তু রিদি এক চুলও নড়ল না। তার সারা শরীর যেন পাথরে পরিণত হয়েছে। রিদির এই নীরবতা দেখে নিহা বিরক্ত হয়ে বলে উঠল, দেখো রিদি, এখন আর ঢং করো না তো, চুপচাপ সাইন করো। তোমার কপাল ভালো যে আমার ভাইয়ের মতো একজনের বউ হতে যাচ্ছ। না হলে তোমার মতো আনকালচার একটা মেয়ে আমার ভাবি হবে, এটা তো ইম্পসিবল ছিল। হৃদি তবুও নির্বাক। নিহার বিষাক্ত কথাগুলো যেন তার কান পর্যন্ত পৌঁছলই না। সে কেবল এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল। নিহা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির হাতের কবজিটা সজোরে চেপে ধরলো। জোর করে আঙ্গুলের ফাঁকে কলমটা গুজে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সই কর হৃদি। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফল খারাপ হবে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। দিদি আর পারল না। তার ভেতরে জমে থাকা সবটুকু কান্না আগ্নেয়গিরির মতো ফেটে বের হলো। সে ঝাপসা চোখে নেহার দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, নেহা আপু, তুমি তো ভালোবাসার মর্ম বোঝো। তুমিও তো জানো কাউকে মনে ঠাঁই দিলে আর কাউকে সেখানে বসানো যায় না। তাহলে যাকে আমি মনে প্রাণে ভালোবাসি তাকে ছাড়া অন্য কারোর নামের পাশে আমি সই করি কি করে? নিহা আপু, আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি এই কাগজে সই করতে পারবো না। আমার হাত সরছে না। শুভ্রকে ভালোবাসিস? হৃদির মুখ থেকে এই স্বীকারোক্তি শোনা মাত্রই নিহার মনে হলো কেউ তার কানে ফুটন্ত সীসা ঢেলে দিল। ঈর্ষায় তাই মুখটা বিকৃত হয়ে উঠল। সে কোনো কথা না শুনে পৈশাচিক শক্তিতে হৃদির হাতটা চেপে ধরলো। হৃদি বাধা দেওয়ার চেষ্টা করলো, হাত সরিয়ে নিতে চাইলো, কিন্তু নিহার উন্মত্ত শক্তির কাছে সে পেরে উঠল না। এক প্রকার ধস্তাধস্তি করে নিহার হৃদির কাপা হাত দিয়ে রেজিস্টার খাতার পাতায় সই করিয়ে নিল। সইটা শেষ হতেই হৃদি দুই হাতে মুখ ঢেকে ভেঙে পড়ল। তার মনে হলো এই কলমের আঁচড় তার জীবনের শেষ আত্মাটুকু কেড়ে নিল। নিহা তখন হৃদির দিকে ঝুঁকে এসে হিমশীতল গলায় বলল, ব্যাস, এখন থেকে তুই আইনত আমার ভাইয়ের সম্পত্তি। তাই এখন থেকে তোর মুখে শুধু আমার ভাইয়ের নাম থাকবে। খবরদার হৃদি, শুধু শুভ্র আমার। নেক্সট টাইম যদি ওর নাম তোর মুখে শুনি তবে তার ফল ভয়াবহ হবে। বলেই নিহা কাজী সাহেবের দিকে ফিরে তর্জনী উঁচিয়ে আদেশ দিল, বাকি কাজটুকু তাড়াতাড়ি শেষ করুন, বিয়ে পড়ানো শুরু করুন এখনই। কাজী সাহেব চশমাটা ঠিক করে নিয়ে গম্ভীর গলায় বললেন, দেনমোহর ধার্য করা হয়েছে 5,25,01,000 টাকা। এর মধ্যে নগদ আগায়। ঠিক সেই মুহূর্তে নেহার ফোনে একটা কল আসলো। নিহা বিরক্তি ভরে তাকিয়ে বারান্দার দিকে চলে গেল। রিদি তখন পাথরের মতো বসে আছে। তার কানে কোনো কথা ঢুকছে না। সে শুধু ভাবছে আজ থেকে সে অন্য কারো হয়ে যাচ্ছে। তার সমস্ত অনুভূতি যেন ভোঁতা হয়ে গেছে। কাজী সাহেব রেজিস্টার খাতাটা সামনে টেনে নিয়ে প্রায় ফিসফিস করে নিচু স্বরে বললেন, 5,25,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া জনাব সোহান সাহেবের সুপুত্র সাইফান শুভ্র চৌধুরীর সহিত আপনার বিবাহ সুসম্পন্ন করার প্রস্তাব রাখতেছি। আপনি কি এই বিবাহে রাজি আছেন মা, বলুন কবির। দিদি তখন এক ঘোরের মধ্যে। তার কানে বাজছে শুধু শুভ্র সেই গান আর শেষবার বলা কঠোর কথাগুলো। আশেপাশে কে কি বলছে, বরের নাম কি বলেছে, কিচ্ছু তার মাথায় ঢুকছে না। সে শুধু জানে তাকে এই কাজটা করতে হবে শুভ্রকে বাঁচানোর জন্য। চোখ থেকে অঝরে পানি পড়ছে, দৃষ্টি ঝাপসা। সে বরের নামটা শোনার বা বোঝার বিন্দুমাত্র চেষ্টা না করে বিড়বিড় করে বলে উঠল, কবুল। পরপর তিনবার জ্যান্ত লাশের মতো শব্দটা উচ্চারণ করলো রিদি। সে জানলই না এই একটা শব্দে সে কার সাথে নিজের জীবনটা বেঁধে ফেললো। কাজী সাহেব রিদির রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসলেন। চারপাশে একটা থমথমে নীরবতা, কিন্তু নির্বাণের চোখে মুখে তখন রাজত্ব পাওয়ার নেশা। কাজী সাহেব নিয়ম অনুযায়ী নির্বাণের সই নেওয়ার আগে তাড়াহুড়ো করে বিয়ে পড়ানো শুরু করলেন। সম্ভবত নির্বাণের দাপটার উত্তেজনার কাছে কাজী সাহেবও কিছুটা তটস্থ হয়ে পড়েছিলেন। কাজী সাহেব রেজিস্টার খাতা নির্বাণের সামনে মেলে ধরে গম্ভীর গলায় বললেন,
5,25,00,000 দেড়মোহন ধার্য করিয়া তাসনিন হৃদিকার সহিত আপনার বিবাহ সুসম্পন্ন করার প্রস্তাব রাখিতেছি। আপনি কি রাজি আছেন? বলুন কবুল। নির্বাণ তখন খুশিতে আত্মহারা। তার কয়েক বছরের প্রতীক্ষা আজ শেষ হতে চলেছে। মায়াবী আজ থেকে তার ব্যক্তিগত সম্পত্তি হবে। নির্বাণ অত্যন্ত উত্তেজিত হয়ে বিজয়ী হাসি ঠোঁটে নিয়ে কবুল শব্দটা বলার জন্য যেই না মুখ ফাঁক করলো, ঠিক তখনই অদূরে দাঁড়িয়ে থাকা একদম বজ্র কণ্ঠে চারপাশ কাঁপিয়ে কেউ একজন বলে উঠল, কবুল, কবুল, কবুল। ড্রয়িং রুমে যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি ফেটে পড়ল। বরের মুখ থেকে কবুল বেরোনোর আগে অন্য কারো বজ্রকণ্ঠে সেই তিনবার ঘোষণা পুরো পরিবেশটাকে বরফ করে দিয়েছে। নির্বাণ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পিছনে ঘুরে একরাশ বিশ্রী গালি দিতে গিয়েও মাঝপথে থেমে গেল। তার চোখের মনি স্থির হয়ে গেছে, দুটো ঠোঁট কাঁপছে অবিশ্বাসে। সামনে আর কেউ নয়, স্বয়ং সাইফান চৌধুরী দাঁড়িয়ে আছে। সারা শরীরে নির্মম নির্যাতনের ক্ষত, শার্টের হাতা ছেঁড়া, কপালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু চোখের মণি দুটো যেন জলজান্ত অঙ্গার। সেই দৃষ্টিতে এখন আর অসহায়ত্ব নেই, আছে এক হিংস্র আভিজাত্য। শুভ্রকে এভাবে মুক্ত অবস্থায় নিজের সামনে দেখে নির্বাণের রক্ত মাথায় চড়ে গেল। সে জানোয়ারের মতো চিৎকার করে এগিয়ে এসে শুভ্রর চোয়াল লক্ষ্য করে একটা সজোরে ঘুষি বসিয়ে দিল। শুভ্র টাল সামলাতে না পেরে কিছুটা ছিটকে গেল। ঠোঁটের কোণা ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। নির্বাণ বাঘের মতো গর্জে উঠে চিল্লিয়ে বলল, তোর সাহস কি করে হয় রে শুয়োরের বাচ্চা, আমার অধিকারের জায়গায় কবুল বলার? তোকে তো আজ আমি জ্যান্ত কবর দেব, কুত্তার বাচ্চা। বলেই নির্বাণ আবার ঝাঁপিয়ে পড়তে চাইল শুভ্রের উপর। কিন্তু এবার দৃশ্যপট বদলে গেল। শুভ্র নিজের শরীরে শেষ বিন্দু শক্তি সঞ্চয় করে নির্বাণের ধেয়ে আসা হাতটা মাঝপথে মট করে মুচড়ে ধরল। ব্যথায় নির্বাণ কোকিয়ে ওঠার আগেই শুভ্র তাকে হ্যাচকা টানে নিজের একদম কাছে নিয়ে এলো। দাঁত কিরবির করে আগুনের মতো তপ্ত নিঃশ্বাস নির্বাণের মুখে ফেলে শুভ্র হিসিয়ে বলল, ইউ ফাকিং পিস অফ শিট। এতক্ষণ তোকে সুযোগ দিয়েছি বলে ভাবিস না যে আমি তোর হাতের খেলনা। তোর ওই গুষ্টি মারার রাগ আর 2 পয়সার শক্তি আমি আমার আন্ডারওয়ারের নিচে রাখি। বুঝলি খানকির পোলা, বাপের পয়সায় আর গুন্ডা পুষে লাফাচ্ছিস? তোর ওই ইগো আমি আজ তোর পুদে ঢুকিয়ে দেব। তুই ভাবলি কি করে যে শুভ্র চৌধুরীর জিনিসের দিকে হাত বাড়িয়ে তুই আস্ত থাকবি? বেজন্মার বাচ্চা। শুভ্রর এমন রুদ্রমূর্তি আর মুখের ওই নোংরা গালি শুনে নির্বাণের মতো খুনিও এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্রর হাতের মুঠি যেন লোহার সারসী, যা নির্বাণের হাড় গুড়িয়ে দেওয়ার উপক্রম করেছে। নিজের এতদিনের বিশ্বস্ত গার্ডদের এমন পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সেই হিতাহিত জ্ঞান হারিয়ে হুংকার দিয়ে উঠল, কি দেখছিস তোরা? দাঁড়িয়ে তামাশা দেখছিস? ধর এই কুত্তার বাচ্চাটাকে, এখনই ছেড়ে টুকরো টুকরো করে ফেলে। নির্বাণের কথা শেষ হওয়ার আগেই শুভ্র সজোরে একটা ধাক্কা মারল তার বুকে। নির্বাণ টাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। ব্যথায় কোকিয়ে উঠে সে আবারও পাগলের মতো চিৎকার করতে লাগলো, ওই জানোয়ারের বাচ্চারা, তোদের চোখ অন্ধ হয়ে গেছে? দেখছিস না ও আমাকে মারছে? ধর শালাকে। কিন্তু পরের মুহূর্তে ড্রয়িং রুমের দৃশ্যটা পাল্টে গেল এক বীভৎস নিস্তব্ধতায়। নির্বাণের নির্দেশে গার্ডটা নড়ে চড়ল ঠিকই, কিন্তু তাদের বন্দুকের নল শুভ্রের দিকে না, ঘুরে গেল খোদ নির্বাণের দিকে। চারিদিক থেকে কালো কুচকুচে বন্দুকের নল এখন নির্বাণের কপালে আর তার বুকে তাক করা। নিজের কেনা কুত্তাদের নিজের দিকে এভাবে ফনা তুলে দাঁড়িয়ে থাকতে দেখে নির্বাণের কলিজা শুকিয়ে গেল। সে অবিশ্বাস্য তোতলামি করে চিৎকার করে উঠল, কি 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 করছিস তোরা? মাথা খারাপ হয়ে গেছে? আমি তোদের বস, আমাকে গুলি তাক করছিস? বিশ্বাসঘাতক শুয়োরের বাচ্চারা, আমি তোদের জ্যান্ত কবর দেব। শুভ্র মেঝের রক্তমাখা থুতু একপাশে ফেলে খুব তাচ্ছিল্যের সাথে নিজের কান দুটো আঙ্গুল দিয়ে চেপে ধরলো, যেন নির্বাণের চিল্লানি তার কানে বিষ ঢালছে। সে শান্ত পায়ে নির্বাণের সামনে গিয়ে নিচু হয়ে বসলো, তারপর দাঁত বের করে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, আহা, একটু আস্তে চিল্লা না রে ফাকফেস। গলাটা নিচে নামিয়ে কথা বল। তোর এই পোষা কুকুরগুলো আমার অনেক আগেই পোষা বিড়াল হয়ে গেছে। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা থার্ড ক্লাস ইডিয়েটকে পাহারা দেওয়ার জন্য আমি আমার লোক পাঠাবো না? এতদিন তুই যে আমার জালে আমাকে আটকে রেখেছিলি, আসলে সেই জালের সুতোটা শুরু থেকেই আমার হাতে ছিল। তুই নিজের পাতা ফাঁদে নিজেই ধরা খেয়েছিস, শালা লুজার। শুভ্রর কথাগুলো নির্বাণের মাথায় ঢুকছিল না। সে মদ্যির মতো থমকে গিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। তার সেই দাপট, সেই অহংকার যেন এক
নিমিষে কর্পূরের মতো উবে গেছে। শুভ্র নির্বাণের এই অবস্থা থেকে বাঁকা হাসলো, তারপর পৈশাচিক শান্ত গলায় বলল, কি রে বাল, কিছু বুঝতে পারছিস না? জাস্ট চিল, আমি তোকে সব গুছিয়ে বোঝাচ্ছি। শুভ্র চোখের একটা ইশারা দিতে একজন গার্ড ঝড়ের গতিতে বাইরে চলে গেল। কয়েক সেকেন্ডের এক হাড় কাঁপানো নিস্তব্ধতা। ঠিক তখন ওই ড্রয়িং রুমের দরজা ভেঙে যেন এক বিশাল বাহিনী ভিতরে ঢুকলো। বুটের শব্দে মেঝে কেঁপে উঠলো। 20 জন সশস্ত্র পুলিশ অফিসার, 12 জন এলিট ফোর্সের গার্ড, আর তাদের সামনে বুক চিতিয়ে ঢুকলো ঈশান। ঈশান ঘরে ঢুকে শুভ্রের রক্তাক্ত আর ক্ষতবিক্ষত শরীরের দিকে তাকিয়ে আঁতকে উঠলো। সে রুদ্ধশ্বাসে বলল, বস, আপনি ঠিক আছেন? আপনার শরীর তো পুরো শেষ করে দিয়েছে কুত্তার বাচ্চারা। শুভ্র শান্তভাবে শুধু একবার চোখ বুজে বুঝালো সে ঠিক আছে। এদিকে নির্বাণের চোখের মনি তখন চড়াক গাছ। এতগুলো পুলিশ, তাও খোদ শুভ্রর সামনে জিভ বের করা কুকুরের মতো আজ্ঞাবহ হয়ে দাঁড়িয়ে আছে। এই শুভ্র আসলে কে? যদি তার এতই ক্ষমতা, তবে কেন সে এতক্ষণ মার খেলো? কেন সে নির্বাণের পায়ের নিচে পড়েছিল? নির্বাণের এই হাজারো প্রশ্ন আর ধোঁয়াশার মাঝেই ঈশান একটা মোটা ফাইল বের করলো। ঠিক সেই মুহূর্তে শহরের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট অফিসার এসে শুভ্রর ঠিক পাশে হাত বেঁধে দাঁড়ালেন। ঈশান ফাইলটা নির্বাণের কুৎসিত মুখের সামনে মেলে ধরে চড়া গলায় তার আসল পরিচয় উগরে দিতে লাগলো। আরহাম খান নির্বাণ, ছোটবেলা থেকেই যার রক্তে খুনাখুনি আর মারামারি। ক্ষমতার লোভে সে হয়ে উঠেছিল এই শহরের এক অঘোষিত মাফিয়া। গুনে গুনে 42টা খুন আছে এই জানোয়ারের নামে। সেই খুনের বিচার থেকে বাঁচতে লন্ডনে পালিয়ে গিয়েও শান্তি হয়নি। সেখানেও সে 19 জন মানুষকে নৃশংসভাবে মেরেছে। আর আজ তোর সেই সব পাপের অকাট্য প্রমাণ এই ফাইলে জলজল করছে। কুত্তার বাচ্চা! কথাগুলো শোনা মাত্রই নির্বাণের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। যে অন্ধকার অতীত সে মাটির নিচে পুঁতে এসেছিল, শুভ্র সেটা খুঁড়ে বের করলো কিভাবে? ঠিক সেই মুহূর্তে নিহা রুমে ঢুকলো। নিজের প্রতাপশালী ভাইকে এভাবে পুলিশ আর বন্দুকের নলের মুখে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে অবিশ্বাস্যে নিজের মুখে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ঈশান এক অদ্ভুত শান্ত ভঙ্গিতে এগিয়ে এলো, মেজর উপর হাঁটু গেড়ে বসলো নির্বাণের ঠিক সামনে। নির্বাণের চোখে তখনও অবিশ্বাসের ঘোর। ঈশান ওর কানের কাছে একদম মুখ নিয়ে শীতল গলায় ফিসফিস করে বলল, তুই নিজেও জানিস না রে শয়তানের বাচ্চা, এতদিন কাকে খাঁচায় আটকে রেখে তুই হাত তোলার সাহস দেখিয়েছিস? সত্যিটা শুনবি? শুনলে তোর কলিজা ওখানেই ফেটে বের হয়ে আসবে। নির্বাণ ফ্যাল ফ্যাল করে নিশানের দিকে তাকিয়ে রইল। তার মাথায় কিছুতেই খেলছে না এই সাধারণ এক ব্যবসায়ী শুভ্রর কাছে এত ক্ষমতা এলো থেকে। সে কিভাবে নির্বাণের লন্ডনের অন্ধকারের অতীত হারির খবর বের করলো? নির্বাণের এই হাজারো প্রশ্নের ঝড়ের মাঝে ঈশান আবার ফিসফিসিয়ে বলল, কিংসু, নামটা কি কখনো শুনেছিলি? নামটা শোনা মাত্রই নির্বাণের সারা শরীর যেন বরফ হয়ে গেল। চোখের মণি দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বুকের ভেতরটা সত্যি দপ করে উঠল তার। কিংসুক, আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় সম্রাট যার নাম শুনলে বাঘা বাঘা মাফিয়াদের হাঁটু কাঁপে। নির্বাণের মতো সিচকে গুন্ডারা বহুবার চেয়েছে তার ছায়ার দেখা পেতে, তার সাথে হাত মেলাতে। কিন্তু কিংসুক তো সেই ধোঁয়া, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তবে কি সামনে দাঁড়িয়ে থাকা এই রক্তাক্ত শুভ্রই সেই তাস? নির্বাণের মাথা ঝিমঝিম করতে লাগলো, পায়ের নিচ থেকে যেন পুরো পৃথিবীটাই সরে যাচ্ছে। নির্বাণের এই কুঁকড়ে যাওয়া অবস্থা দেখে ঈশান এক বীভৎস হাসি দিয়ে বলল, তুই যে এই ইঁদুরের গর্তে লুকিয়ে আছিস সেটা বস সেদিনই জেনে গিয়েছিল, যেদিন তুই রিদির ওই রক্তমাখা শাড়িটা পার্সেল করে পাঠিয়েছিলি। জানিস তো, বস সবসময় জানোয়ার হয় না, কিন্তু ও যখন একবার স্বরূপে ফেরে তখন যমরাজও পথ ছেড়ে দেয়। তোর কপাল ভালো যে তুই বসের একমাত্র দুর্বলতায় হাত দিয়েছিলি, না হলে মৃত্যু ছাড়া তোর কপালে আর কোনো শাস্তি জুটতো না। ঈশান একটু থেমে নির্বাণের কপালে নিজের আঙ্গুল দিয়ে টোকা দিয়ে আবার বলল, আসলে বস জানতো, ও যদি সরাসরি কিংসুক হয়ে তোর সামনে আসতো, তবে তুই হৃদিকে নিয়ে কোনো বড় চাল চালতি। তুই তো সাপের মতো বিষাক্ত। বসের দুর্বলতা নিয়ে ওকে হারানোর নোংরা খেলা খেলতি। তাই বস ইচ্ছে করেই তোর খাঁচায় ধরা দিয়েছে, যাতে তুই ওকে দুর্বল ভেবে নিশ্চিত থাকিস। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এখন শান্তিতে জেলে যায় আর সারা জীবন পচে পচে নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। নির্বাণ এখন এক জ্যান্ত লাশ,
যে রিদিকে পাওয়ার জন্য সে এত আয়োজন করেছিল, সেই রিদির ভালোবাসার মানুষটাই যে তার জম হয়ে দাঁড়াবে, সেটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। ম্যাজিস্ট্রেট অফিসার অত্যন্ত বিনয়ের সাথে শুভ্রর সামনে এসে দাঁড়ালেন। শুভ্রর রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে একরাশ শ্রদ্ধা নিয়ে তিনি বললেন, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা পাচ্ছি না। আসলে এই খুনের মামলাগুলো বহু বছর টেবিলে উঠেছে, কিন্তু প্রতিবারই টাকার জোরে সব ধামাচাপা পড়ে গিয়েছে। আমরা হাজার চেষ্টা করেও এই জাল ছিঁড়তে পারিনি। অথচ আপনি একজন ব্যবসায়ী হয়ে যে অসাধ্য সাধন করলেন, তাতে এখন মনে হচ্ছে ম্যাজিস্ট্রেট আমি না, আসলে চেয়ারটা আপনারই পাওয়া উচিত ছিল। শুভ্র কোনো উত্তর দিল না। তার পাথরের মতো নিথর চোখের দৃষ্টি তখন অন্য কোথাও। পুলিশ যখন নির্বাণকে হাতকড়া পরিয়ে টেনে তোলার চেষ্টা করছে, ঠিক তখনই নিহাত চিৎকার করে উঠল। সে শুভ্রর দিকে আঙ্গুল উঠিয়ে হিসহিসিয়ে বলল, শুভ্র, তুমি ভুলে যাচ্ছ যে ভাইয়া এখন রিদির হাজবেন্ড। তুমি ওকে জেলে পাঠালে রিদির কি অবস্থা হবে ভেবে দেখেছো? ও কি আর সমাজে মুখ দেখাতে পারবে? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? নিহার এই করুণার বিষাক্ত যুক্তি শুনে ঈশান হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে নিহার একদম সামনে গিয়ে সে দাঁত বের করে বলল, ছি ছি ম্যাম, থুক্কু, নিহা ম্যাম, আপনি তো দেখছি বড়সড় দুটো ভুল করে ফেলেছেন। এক, আপনি হয়তো উত্তেজনার চোটে কাবিননামায় কি লেখা আছে সেটা পড়ার সময় পাননি। আর দুই, বিয়ে পড়ানোর সময় ওই মোক্ষম সময় আপনি নিজেই তো ঘরে ছিলেন না, কোনো এক আননোন নাম্বারের ফোনে ব্যস্ত হয়ে বারান্দায় চলে গিয়েছিলেন। মনে পড়েছে কি? অবশ্য ফোনটা কিন্তু আমরাই দিয়েছিলাম। ঈশানের কথায় নিহার কপালে ভাঁজ পড়ল। সে অবিশ্বাস্যে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান মজা পাওয়ার ভঙ্গিতে কাজী সাহেবের দিকে ফিরে বলল, কি গো মামু, নেহা ম্যামকে একটু ভালোবাসার ওই কেচ্ছাটা শোনাও তো। সত্যিটা জানলে ওনার হার্ট অ্যাটাক হতে পারে। কাজী সাহেব কাঁপা কাঁপা হাতে কাবিননামার খাতাটা নিহার চোখের সামনে ধরলেন। গম্ভীর গলায় তিনি পাঠ করলেন, বিয়েটা নির্বাণের সাথে নয়, 5,25,00,000 টাকা দেড় ধার্য করিয়া তাসনিন হৃদিকা স্বামী হিসাবে সোহান চৌধুরীর সুপুত্র সাইফান শুভ্র চৌধুরীকে কবুল করিয়াছে। ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন মোতাবেক তাসনিন হৃদিকা এখন সাইফান শুভ্র চৌধুরীর বিবাহিত স্ত্রী। নিহার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ছো মেরে কাজের হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে চোখ বড় বড় করে দেখলো। হ্যাঁ, ঠিক তাই লেখা। বর হিসেবে সাইফান শুভ্র চৌধুরীর নাম সেখানে জলজল করছে। নিজের অজান্তেই সে তার ভাইকে নয়, বরং তার সবচেয়ে প্রিয় মানুষ শুভ্রর সাথে রিদির বিয়ে দিয়ে দিয়েছে। পুরো ঘর যখন এই অবিশ্বাস্য সত্যে স্তব্ধ হয়ে আছে, ঠিক তখনই শুভ্র তার ভাঙা গলায় কিন্তু দৃঢ় স্বরে কাজী সাহেবের উদ্দেশ্যে বলল, নতুন করে বিয়ের সব কাজ রেডি করেন, আমি আসছি। বিছানার এক কোণে হাঁটু ভাঁজ করে জড়সড় হয়ে বসে আছে রিদি। অতিরিক্ত কান্নার ফলে চোখের জল যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের চারপাশটা লাল হয়ে ফুলে আছে। তার মধ্যে সত্তা জুড়ে এখন কেবল শূন্যতা। আজ থেকে সে অন্য কারো স্ত্রী। এখন থেকে শুভ্র নামটা তার জন্য নিষিদ্ধ এক অধ্যায়। চাইলেও আর তাকে নিয়ে স্বপ্ন বোনা যাবে না, বলা যাবে না ভালোবাসি। এখন থেকে নির্বাণ নামক ওই জানোয়ারটার সাথে তাকে সংসার করতে হবে। ভাবতেই হৃদির গা গুলিয়ে উঠছে। বিষাদ আর ঘৃণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হৃদির এই যন্ত্রণার মাঝে হঠাৎ ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুলে গেল। হৃদি চমকে দরজার দিকে তাকালো, দেখলো সেখানে শুভ্র দাঁড়িয়ে আছে। শরীরে মারের দাগ থাকলেও চোখ মুখ এখন একদম শান্ত। শুভ্রকে দেখা মাত্র হৃদির ভেতরটা দুমড়ে মুচলে উঠল, কিন্তু পরক্ষণে মনে পড়লো সে এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। সে দ্রুত উল্টো দিকে মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো কান্না ভেজা চোখে। অভিমানে ভরা গলায় সে চিৎকার করে বলে উঠল, চলে যান এখান থেকে, আপনার মুখটাও আমি দেখতে চাই না। এখন আপনি আমার কাছে কেবলই একজন পরপুরুষ। দয়া করে চলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। আপনাকে এখন আমার সহ্য হচ্ছে না। কেন এসেছেন? একটা জ্যান্ত লাশ দেখতে? দেখে যান, হয়তো এই জ্যান্ত লাশ খুব তাড়াতাড়ি সত্যিকারের লাশে পরিণত হবে। খোদার দোহাই লাগে আপনি চলে যান। কথাগুলো তীরের মতো ছুঁড়ে দিলেও হৃদির বুক ফেটে যাচ্ছিল। মানুষটাকে চোখের সামনে দেখেও ছোঁয়া যাবে না, এটা সহ্য করার ক্ষমতা তার নেই। শুভ্র কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ধীর পায়ে এগিয়ে এসে একদম হৃদির গা ঘেঁষে বিছানায় বসে পড়ল। হৃদি রাগে ফুঁসে উঠে বলল, কি হলো, কানে কথা ঢোকে না? আপনাকে বের হতে বলেছি না? বের হন এখনই। হৃদির এই তীব্র অভিমান আর রাগ দেখে শুভ্রর ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে হৃদির এই অধিকার বোধ আর রাগ বেশ উপভোগ করছে। শুভ্র নিজের ঠোঁট কামড়ে হাসি চেপে রেখে কাঁধ দিয়ে হৃদিকে আলতো করে একটা ধাক্কা দিল। তারপর হৃদির একদম চোখের দিকে তাকিয়ে গুনগুন করে গেয়ে উঠল,
পাগল পাগল মন আমার তোমায় ভালোবেসে, কিছুই সে বোঝে না তো, চাই যে তোমায় পাশে, চাই যে তোমায় পাশে। আচমকা শুভ্রর মুখে এমন রোমান্টিক গান শুনে হৃদি বিস্ময় আর বিরক্তিতে শুভ্রর দিকে তাকালো। শুভ্র তখন অপলক দৃষ্টিতে দেখছিল তার মন মোহিনীকে। চোখের গাঢ় কাজল, কপালে ছোট্ট টিপ, আর লাল টকটকে বেনারসি, সব মিলিয়ে হৃদিকে সত্যি এক মোহনীয় কোণের মতো লাগছে। মনে হচ্ছে সে যেন এই বাসর ঘরের শুভ্রর জন্যই প্রতীক্ষায় ছিল। শুভ্রর এমন সম্মোহনী দৃষ্টি দেখে হৃদি দ্রুত চোখ নামিয়ে নিল। সে বাঁ হাত দিয়ে শাড়ির আঁচলটা শক্রক করে মুচড়ে ধরে ধরা গলায় বলল, চলে যান বলছি, আমার স্বামী দেখলে কিন্তু খুব রাগ করবে, প্লিজ যান। স্বামী শব্দটা শোনা মাত্র শুভ্রর চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। বুকের ভেতর একটা তীব্র জেলাসি বা ঈর্ষা মোচড় দিয়ে উঠল। সে ঝট করে হৃদির চিবুকটা আলতো কিন্তু দৃঢ়ভাবে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হৃদির চোখের গভীরে চোখ রেখে খুব গম্ভীর আর ভারী গলায় বলল, স্বামীর জন্য দেখি খুব দরদ উতলে পড়ছে, তার জনাবা কোন স্বামীর কথা বলছেন শুনি। দিদি রাগে আর অভিমানে ফুঁসে উঠে শুভ্রর হাতটা সজোরে ঝটকা দিয়ে সরিয়ে দিল। নিজের ভেতরে সবটুকু জ্বালা উগরে দিয়ে বলল, কোনো স্বামী আবার, যার সাথে কিছুক্ষণ আগে আমার এই হাতে সই আর কাজী সাহেবের কলম সাক্ষী রেখে বিয়ে বিয়ে হয়েছে, তার কথা বলছি। শুভ্র আবার একটু বাঁকা হাসলো। দিদির চোখের মনির দিকে তাকিয়ে নির্বিকার গলায় প্রশ্ন করলো, তা আপনার কোন মহান স্বামীর সাথে বিয়ে হয়েছে শুনি। রিদি এবার বিরক্তিতে ফেটে পড়লো, জেদের বশে বলে উঠলো, কার সাথে হবে, একটা জানোয়ার, না মানে নির্ভানের সাথে বিয়ে হয়েছে আমার। নির্ভান এখন আমার বাকি শব্দটা উচ্চারণ করার আগে শুভ্র হাতের আঙ্গুলগুলো সাপের মতো এসে হৃদির ঠোঁট দুটো গোল করে চেপে ধরলো। হৃদি থমকে গেল। শুভ্রের চোখের মনি এখন নেশাক্ত আর ভয়ঙ্কর। সে হৃদির একদম কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় হিসিয়ে বলল, বাকি শব্দগুলো ওখানেই আটকে থাক, আর বের করার দরকার নেই। আর নেক্সট টাইম যাতে এই ঠোঁট দিয়ে অন্য কোনো ছেলের নাম শুনি, না হলে এই সুন্দর ঠোঁট দুটো কেটে সেলাই করতে আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না, বুঝলি। শুভ্রর এই হঠাৎ পাগলামি আর অদ্ভুত আচরণে হৃদি একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। লোকটা কি সত্যি পাগল হয়ে গেল? তার বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেল, অথচ সে এখন উল্টা শাসন করছে। হৃদি যখন নিজের ভাবনার জালে আটকে, তখন শুভ্র হঠাৎ খুব যত্ন করে হৃদির মাথার লাল টকটকে ঘোমটাটা টেনে ঠিক করে দিল। তারপর শান্ত গলায় বলল, চলেন, এখন যাওয়া যাক। হৃদি ভুরু কুঁচকে অবিশ্বাসের স্বরে বলল, কোথায় যাব? শুভ্র আবার হৃদির মুখের উপর একদম ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস হৃদির নাকে মুখে আছড়ে পড়ছে। সেই নিঃশ্বাসের ঝাপটায় হৃদির শরীর অবশ হয়ে এলো। শুভ্র এক পলক হৃদির কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি কিন্তু বেশি কথা বলা একদম পছন্দ করি না, তাই আমার সামনে এসব ফালতু প্রশ্ন একদম কম করবি। কথা শেষ করেই শুভ্র এক মুহূর্ত সময় দিল না। রিদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র তাকে এক হ্যাচকায় পাজা কোলে তুলে নিল। রিদি আতঙ্কে আর লজ্জায় শুভ্রর গলার উপর হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। শুভ্র রিদিকে পাজা কোলে তুলে নিয়ে শটান ড্রয়িং রুমের মাঝখানে কাজী সাহেবের সামনে বসিয়ে দিল। পুরো ঘর নিস্তব্ধ। নিহা একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার চোখের সামনেই তার ভালোবাসার মানুষটা অন্য একজনকে নিজের করে নিচ্ছে। এই দৃশ্য দেখার চেয়ে মৃত্যু যেন তার কাছে শ্রেয় ছিল। দূরে পুলিশের কর্ডনের মাঝে হাতকড়া পোড়া অবস্থায় দাঁড়িয়ে আছে নির্বাণ। তার লোলুপ দৃষ্টি এখনো তার মায়াবীর দিকে আটকে আছে। রীতিকে আজ লাল বেনারসিতে অপার্থিব সুন্দর লাগছে, অথচ এই সাজটা হওয়ার কথা ছিল নির্বাণের জন্য। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সে শুধুই দর্শক। শুভ্রা কাজী সাহেবের দিকে এক পলক তাকিয়ে হুকুমের স্বরে বলল, সকলের সামনে পুনরায় আবার বিয়ের কাজ শুরু করুন। রিদি যেন আকাশ থেকে পড়ল। সে অবিশ্বাসে চারদিকে তাকাচ্ছে। নির্বাণকে পুলিশ ধরে রেখেছে। নিহা মরা মানুষের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। আর তার পাশে বসে আছে স্বয়ং শুভ্র। এসব কখন হলো? এই পুলিশই বা আসলো থেকে? রিদি যখন নিজের ভাবনার জালে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই শুভ্র তার নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পুড়ে নিল। রিদি একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তামাশা দেখার অনেক সময় পাবে, আপাতত এদিকে মন দে। শুভ্রর তপ্ত নিঃশ্বাসে হৃদির সারা শরীর একটা শিহরণ বয়ে গেল। সে বাধ্য মেয়ের মতো সামনের দিকে তাকালো। কাজী সাহেব আবার গলা ঝেড়ে শুভ্রকে জিজ্ঞেস করলেন, বাবা, কাবিন নামার টাকা কি আগেরটায় রাখবো নাকি কোনো পরিবর্তন হবে? শুভ্র একবার আর চোখে হৃদির দিকে তাকালো। হৃদি সেই ঘাবড়ে যাওয়া মুখটা দেখে তার ঠোঁটের কোণে একটা বিজয়ী হাসি ফুটে উঠল। সে কাজী সাহেবের দিকে তাকিয়ে দারাজ গলায় বলল, যেহেতু কাবিন নামা ছাড়া বিয়ে হয় না,
তাই সেখানে যত টাকাই লিখুন না কেন, আমার ধন সম্পত্তি কোনোদিন খালি হবে না। তবে যেহেতু নিয়ম মেনে টাকা লিখতেই হয়, তাহলে 10 কোটি টাকা লিখে দিন। আর তার পাশে এটাও লিখে দিবেন যে এই সাইফান শুভ্র চৌধুরীকে চিরতরে কন্যা তাসনিন হৃদিকার নামে লিখে দেওয়া হলো। এখন থেকে এই মানুষটার একমাত্র মালকিন শুধু তাসনিন হৃদিকা। শুভ্র নামন পাল্টাতে আর রাজকীয় ঘোষণা শুনে কাজী সাহেবের হাত থেকে কলমটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। রিদি অবিশ্বাস্যে বড় বড় চোখে শুভ্রর দিকে তাকিয়ে রইল। রিদি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি সত্যি জেগে আছে, নাকি অসহ্য যন্ত্রণায় মস্তিষ্ক বিকৃত হয়ে কোনো রঙিন স্বপ্ন দেখছে। একটু পর কি এই স্বপ্নটা কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। উত্তেজনায় আর ভয়ে দিদি নিজের হাতে জোরে চিমটি কাটলো। উফ, বেশ ব্যথা পেল সে, কিন্তু কই, চারপাশে এই দৃশ্য তো বদলাইলো না, স্বপ্ন তো ভাঙলো না। নিধির এই ঘোর লাগা ভাবনার মাঝে কাজী সাহেব বিসমিল্লা বলে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। দেনমোহর আর সাক্ষীদের নামধাম পড়ে তিনি গম্ভীর গলায় রিদিকে উদ্দেশ্য করে বললেন, মা তাসনিন হৃদিকা, আপনি কি এই বিবাহে রাজি আছেন? বলুন কবুল। দিদি বিস্ময়ে হা হয়ে গেছে, তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। তাকে পাথরের মতো বসে থাকতে দেখে শুভ্র বিরক্তি নিয়ে তাকালো। দারাজ গলায় শাসন করার ভঙ্গিতে বলল, কানে শুনতে পাসনি? কবুল বল। শুভ্র সেই পরিচিত কৃতিত্বপূর্ণ কণ্ঠস্বরে হৃদির ধ্যান ভাঙল। কাজী সাহেব আবারও নরম গলায় বলল, মা দেরি করো না, বলো কবুল। হৃদির কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে ঈশান একটু এগিয়ে এসে মুচকি হেসে বলল, হৃদি, প্রিয় মানুষকে এভাবে হাতের নাগালে পেলে সুযোগ ছাড়তে নেই। জলদি জলদি কবুলটা বলে দাও। আর শোনো, এটা কোনো স্বপ্ন না, একদম ধ্রুব বাস্তব। তোমার আর বসেরই বিয়ে। হৃদি যেন এখনো বিশ্বাস করতে পারছে না শুভ্র তাকে বিয়ে করছে। রিদিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র এবার চূড়ান্ত বিরক্ত হওয়ার ভান করলো। সোফা থেকে উঠার উপক্রম করে বলল, ঠিক আছে, বলতে হবে না, তোর এই বালের বিয়ে আমি করতামই না। শুভ্র বলেই শুভ্র যেই না উঠে দাঁড়াতে নিল, অমনি দিদি আতঙ্কে আর তাড়াহুড়ায় এক নিঃশ্বাসে চিৎকার করে বলে উঠলো, কবুল কবুল কবুল। রিদির এই মরিয়া ভাব দেখে শুভ্র বাঁকা হাসলো। সে আবার রিদির পাশে আয়েশ করে বসে আলতো গলায় বলল, আরে একটু দম তো নিয়ে। কাজী সাহেব হা হা করে হেসে ফেললেন। তিনি নিয়ম অনুযায়ী রিদিকে দিয়ে আরো দুবার কবুল বলিয়ে নিলেন। রিদি এবার এক মুহূর্ত দেরি না করে গড় গড় করে বলে দিল। এরপর শুভ্রর পালা। কাজী সাহেব শুভ্রর কাছ থেকে সই নিয়ে তাকে কবুল বলতে বললেন। শুভ্র তো তৈরিই ছিল। সেও বিন্দুমাত্র দেরি না করে স্পষ্ট স্বরে নিজের সম্মতি জানিয়ে দিল। সব নিয়ম কানুন আর আইনি প্রতিক্রিয়া মেনে অবশেষে পূর্ণতা পেল দুই বিভাগী হৃদয়। কাজী সাহেব মোনাজাতের জন্য হাত তুলে ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা দুটো আইনত ও শরিয়ত মোতাবেক স্বামী স্ত্রী। পুরো ড্রয়িং রুমে তখন এক পবিত্র স্তব্ধতা। কাজী সাহেব দোয়া ধরলেন। শুভ্র, রিদি, ঈশান, ম্যাজিস্ট্রেট অফিসার, পুলিশ আর গার্ডরা সবাই হাত তুলে আমিন বলেছে। কেবল দুজন মানুষ সেই দোয়ায় শরিক হতে পারলো না, নির্বাণ আর নিহা। তাদের দুজনের চোখে এখন সীমাহীন শূন্যতা। নিহার চোখে শুভ্রকে চিরতরে হারানোর দহন, আর নির্বাণের চোখে তার মায়াবীকে সারা জীবনের মতো হারিয়ে ফেলার হাহাকার। কাজী সাহেব দোয়া শেষ করে উঠে দাঁড়ালেন। পুরো ড্রয়িং রুমে তখন এক স্বস্তির নিঃশ্বাস, কিন্তু রিদি, সে তখন খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সবটুকু ভয়, সবটুকু হাহাকার এক নিমিষেই কর্পূরের মতো উবে গেছে। সে বসা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল শুভ্রকে। পাশে কত মানুষ, পুলিশ, ম্যাজিস্ট্রেট, সব ভুলে গিয়ে সে শুভ্রর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমি কল্পনাও করিনি আমার অন্ধকার হয়ে আসা জীবনটাকে আল্লাহ এভাবে আলো করে দিবেন। আমি বিশ্বাসই করতে পারছি না আপনি আমাকে সত্যি বিয়ে করেছেন। আমি আজ কতটা খুশি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু এইটুকু জানি, আই লাভ ইউ। ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। হৃদির এই আকস্মিক ও উন্মুক্ত ভালোবাসার প্রকাশ দেখে পুরো ড্রয়িং রুম এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র পাথরের মতো দাঁড়িয়ে রইল। হৃদির শরীরের উষ্ণতা আর তার মনের সরল স্বীকারোক্তি শুভ্রকে যেন অবশ করে দিয়েছে। ঈশান পরিস্থিতি সামাল দিতে মুচকি হেসে জোরে হাততালি দিয়ে উঠল। তার সাথে সব গার্ডরাও হাততালি দিয়ে এই নতুন দম্পতিকে অভিনন্দন জানালো। কিন্তু এই দৃশ্য দেখার ক্ষমতা নিহার ছিল না। তার ভেতরটা তখন প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে। সেও তো ভালোবেসেছিল, তবে কেন তার কপালে শুধু শূন্যতা? আল্লাহ কেন শুভ্রকে অন্য কারো করে দিল? হিংসে আর অপমানে নিহা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার চোখ পড়ল টি টেবিলের উপর রাখা ফল কাটার ধারালো ছুরিটার দিকে। বিদ্যুৎ বেগে নিহা এগিয়ে গিয়ে ছুরিটা হাতে তুলে নিল।
শুভ্র কিছু বুঝে ওঠার আগেই নিহা রিদিকাকে হ্যাচকা টানে শুভ্রর বুক থেকে ছাড়িয়ে আনলো। তারপর বাম হাতের কনুই দিয়ে রিদির গালা সজোরে চেপে ধরলো, ডান হাতের ধারালো ছুরিটা একদম তার কণ্ঠনালীতে ঠেকিয়ে ধরলো। নিহার চোখ মুখ তখন ডাইনির মতো ভয়ঙ্কর দেখাচ্ছে। সে পাগলের মতো চিৎকার করে শুভ্রর দিকে তাকিয়ে বলতে লাগলো, অনেক হয়েছে, অনেক দেখেছি তোদের এই প্রেমের খেলা। কেন রে? আমাদের ভালোবাসার কি মূল্য নেই? আমিও তো তোকে জান দিয়ে ভালোবেসেছিলাম। আমার সব পাগলামি তো তোকে পাওয়ার জন্য ছিল। কেন তবে আমাকে বিয়ে করলি না? কেন এই পথের মেয়েটাকে নিজের করে নিলি? কেন কেন? নিহার গলার চিৎকারে পুরো ঘর আবার নরককুণ্ডে পরিণত হলো। হৃদি আতঙ্কে জমে গেছে, ছুরি ধারালো ফলাটা তার গলায় বিঁধেছে। শুভ্রর চোখের মণি মুহূর্তেই কুঁচকে ছোট হয়ে এলো। তার শরীরের প্রতিটি শিরা এখন টান টান। নেহার দু চোখ দিয়ে তখন শ্রাবণ ধারার মতো জল পড়ছে। তার হাতের ছুরিটা কাঁপছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টিতে এক মরণপণ জেদ। শুভ্রর কপালে বিন্দু বিন্দু ঘাম জ্বলতে শুরু করেছে। সে বুঝতে পারছে নিহা এখন একটা জীবন্ত আগ্নেয়গিরি, যার ভিতর বছরের পর বছর ধরে জমানো অবহেলার লাভা এখন বিস্ফোরণের অপেক্ষায়। শুভ্র নিজের গলার স্বর যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, নে নিহা, প্লিজ রিদিকে ছেড়ে দে। ওকে কিছু করো না। দেখো, তোমার যা রাগ, যা জেদ, সব তো আমার উপর। তোমার যা করার আমার সাথে করো, কিন্তু রিদিকে দয়া করে মুক্তি দাও। নিহাত পৈশাচিক চিৎকার দিয়ে উঠল। তার কান্নায় পুরো ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে গেল। কেন রে? খুব লাগছে তোর? তোকে কেন মারবো? তোকে মারলে তো তুই শান্তিতে মরে যাবি। মারবো এই রিদিকে, কারণ তোর পৃথিবী তো এই মেয়েটা। রিদি শেষ হয়ে যাওয়া মানে তুই জ্যান্ত লাশ হয়ে যাওয়া। আমাকে দিনের পর দিন তিলে তিলে তুই মেরে তুই শান্তিতে থাকবি? তা তুই ভাবলি কি করে? শুভ্রর বুকটা কেঁপে উঠলো। সে জানে নিহা এখন হিতাহিত জ্ঞান শূন্য। সে কোনো মতো নিজেকে সামলে নিয়ে এক কদম এগিয়ে গিয়ে বলল, নিহা, পাগলামি করো না। রিদি তোমার কি ক্ষতি করেছে? তোমার যত লড়াই তো আমার সাথে। আমাকে মারো, ও তো নির্দোষ। শুভ্রকে এক কদম এগোতে দেখে নিহা ছুরিটা রিদির গলায় আরো চেপে ধরলো। রিদির ফর্সা গলায় হালকা লাল রক্তের রেখা দেখা দিল। নিহা গর্জে উঠে বলল, খবরদার এক পাও এগোবে না। তুই কাছে আসার চেষ্টা করলে এই ছুরিটা ওর গলায় চালিয়ে দেব। আর কি বললি? ও কি করেছে? ও আমার সব থেকে বড় শত্রু। আমার সাজানো বাগান ও জ্বালিয়ে দিয়েছে। আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়েছো। কিন্তু শুনে রাখ শুভ্র, আমার জেদটা মিথ্যে হতে পারে, কিন্তু তোকে পাওয়ার এই তৃষ্ণা, এই ভালোবাসা কোনোদিন মিথ্যা ছিল না। তুই যদি আমার না হোস, তবে তোকে আমি অন্য কারো হতে দেব না। ওকে মেরে আমি আজীবন জেলে পচে মরবো, তবুও তোকে সুখে থাকতে দেব না। কথাটা শেষ করে নিহা উম্মতের মতো ছুরিটা সজোরে রিদির গলায় চালিয়ে দিতে লাগলো। শুভ্রর চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে। সে এক দৃষ্টিতে রিদির চোখের দিকে তাকালো। সেই চোখে এক বিন্দু মৃত্যু ভয় নেই, নেই কোনো আর্তনাদ। রিদি শুধু ছলো ছলো চোখে অপলক তাকিয়ে আছে শুভ্রর দিকে। সেই চাহনি যেন নিঃশব্দে বলছে, তোমার ভালোবাসার জন্য যদি আজ আমায় শহীদ হতে হয়, তবে আমি হাসি মুখে রাজি। বেঁচে নাই বা থাকলাম, মরে গিয়ে তোমার স্মৃতি হয়ে বেঁচে থাকাটাই আমার সব, আমার হবে সব থেকে বড় সার্থকতা। দিদির ওই শান্ত সমর্পিত দৃষ্টি শুভ্রর কলিজাটা মুহূর্তে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। সে আর তাকাতে পারছে না ওই মায়াবী চোখের দিকে। প্রতিটা পলক যেন এক একটা বিষাক্ত তীরের মতো শুভ্রর বুক ছিদ্র করে দিচ্ছে। অসহ্য এক অন্ধকার চাদর যেন ঘিরে ধীরে শুভ্রর পুরো অস্তিত্বকে গিলে ফেলেছে। তার মনে হচ্ছে হৃদির এই বিসর্জনের চেয়ে নিজের মৃত্যু অনেক বেশি সহজ ছিল। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা ওখানেই থেমে গেছে। সে যন্ত্রণায় সজোরে চোখ বন্ধ করে ফেলল। পর মুহূর্তে এক বীভৎস স্যাঁত শব্দ। ধারালো ছুরিটা কারো শরীরের নরম মাংস ভেদ করে ভেতরে ঢুকে গেল। গরম তাজা রক্তের ছিটা এসে সরাসরি শুভ্রর গাল আর কপালে ছিটকে পড়ল। লোনার রক্তে সেই অদ্ভুত গন্ধ শুভ্রর নাকে ঝাপটা পড়ল। শুভ্রর মনে হলো তার পুরো পৃথিবীটা এক নিমিষে ধ্বংস হয়ে ধুধু মরুভূমি হয়ে গেল। শরীরের ভেতরে সবটুকু শক্তি যেন এক লহমায় কেউ শুষে নিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় মুচড়ে উঠল। মনে হলো কেউ জীবন্ত হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিল। সে বুকে হাত শক্ত করে চেপে ধরে মেঝেতে আছড়ে পড়ল। আর তার বুক চিরে বের হয়ে এলো এক আকাশ ফাটানো আর্তনাদ। আ চলবে ইনশাআল্লাহ।